চট্টগ্রাম বন্দরের চুক্তি চূড়ান্ত হলে সব তথ্য জনগণকে জানানো হবে বললেন নৌ পরিবহন উপদেষ্টা। সিলেট থেকে যুক্তরাজ্যগামী বিমানে বোর্ডিং ব্রিজের ধাক্কা, ভোগান্তিতে যাত্রীরা। এবং কিশোরগঞ্জে নিষ্ক্রিয় গ্রাম আদালতের কার্যক্রম। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। এতক্ষণ নাসি সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। রাজনৈতিক সরকার কবে করবে এই অনিশ্চয়তা থাকায় ডিসেম্বরের মধ্যেই চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে দিতে চায় সরকার। আর চুক্তি চূড়ান্ত হলে সব তথ্যই জনগণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ বিস আয়োজিত সেমিনারের বিষয় ব্লু ইকোনমি এবং সমুদ্র সম্পদ ব্যবস্থাপনা। বুধবার বিস মিলনায়তনে সেমিনারের প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। একটা সরকার হচ্ছে বিজনেসকে অ্যাডভান্স করার জন্য যা যা করা দরকার তাই করবে। নানান আলোচনার এক পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দর নিয়ে যে তথ্য ছড়াচ্ছে তা সঠিক নয়। বন্দর কোনো বিদেশি শক্তিকে দেয়া হচ্ছে না, বরং ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হচ্ছে। এই যে আমি প্রায় চিৎকার শুনতেছি, আরে পোর্ট দিয়ে দিল রে, পোর্ট দিয়ে দিল রে। পোর্ট দেয় কিভাবে? অপারেটর নিয়োগ করা হচ্ছে, তারা চালাবে। আপনারা কোনো কিছু প্রাইভেটাইজেশনের দিকে যেতেই দেন না। আপনার কি মনে হয় এখানে অলাভজনক হলে আমরা দেব? 2000 কোটি টাকার উপরে না পেলে আমরা দিব? আপনারা জানবেন আমরা কোনো প্রিম্যাচিওর, অ্যাটলিস্ট আই এম নট গোয়িং টু টক এনিথিং অ্যাবাউট প্রিম্যাচিওর। আপনাদের যদি ধৈর্য না থাকে, দ্যাটস নট মাই প্রবলেম। কারণ একটা দেওয়া মানে আমি বললাম, লিখে দিলাম, চলে এলো। সো মেনি স্টেপস। আমরা তো নতুন করে ভাই কাউকে ডাকতেছি না। লাস্ট 5 years, ওই 5 বছর তো আপনারা কোনো কথা বলার নেই। আপনারা ধৈর্য ধরেন, এভরিথিং উইল বি গিভেন টু পাবলিক। আমরা এখানে অন্তত আপনারা তো আমাকে চেনেন একটু, আমি ঢাক গুড়গুড়োর মধ্যে নাই। ধরেন আমি যদি আগের থেকে বলি যে অমুক জায়গায় অমুক কোম্পানি আসতেছে, তারপর সেই কোম্পানির সাথে নেগোসিয়েশন হলো না, তারপর আপনারা বলবেন যে গভর্নমেন্ট তো ফেল করছে এত কথা বলার পরে। সো একটু ধৈর্য ধরেন। আমি জানি আপনারা হা করে আছেন কখন কোনটা ধরবেন, তাই না? বন্দর ব্যবস্থাপনায় আর্থিক ক্ষতি সত্ত্বেও রাজনৈতিক সরকারগুলো বন্দর ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে পারেনি। তাই কিছু একটা করে যাওয়ার তাগিদ থেকেই নিজেদের মেয়াদে চট্টগ্রাম বন্দর তদারকিতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে যুক্ত করার চেষ্টা বলে জানান এম সাখাওয়াত হোসেন। বলি ভাই, আমরা একটু ক্রেডিট নিতে চাই, দেন না একটু ক্রেডিট। 1 বছর ধরে রইলাম, কিছু তো ক্রেডিট নিব, নাহলে বলবেন যে না 1 বছরে কিচ্ছুই করেনি। একটা গুড অর ব্যাড একটা ক্রেডিট নিয়ে যাই। সেই জন্য তাড়াহুড়া না হলে নেক্সট গভর্নমেন্ট আসতে সেটেল হইতে তাদের লাগবে 1 বছর। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা। সিলেট থেকে যুক্তরাজ্যের হিথ্রো গ্রামে একটি বিমান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের ধাক্কা লাগায় নির্ধারিত ফ্লাইটটি সময় মতো ছেড়ে যেতে পারেনি। 262 জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশের বোয়িং 787 ড্রিমলাইনার ফ্লাইটটি উড্ডয়নের জন্য প্রস্তুত ছিল। সকাল 10:30 যাত্রী বোর্ডিংয়ের সময় ফ্লাইটটি বোর্ডিং ব্রিজের সাথে ধাক্কা খায়। এতে বিমানের একটি ইঞ্জিনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়, ফলে বাতিল হয় ফ্লাইট। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তারা জানান, যাত্রীদের বিকল্প ফ্লাইটে পাঠানো হবে। বিমানের প্রকৌশলীরা ক্ষতিগ্রস্ত ফ্লাইটটি পরীক্ষা করছেন। ভেঙে পড়েছে সিলেটের যাতায়াত ব্যবস্থা। সড়ক, রেল কিংবা বিমান, সব পথেই চরম ভোগান্তি। রয়েছে সিন্ডিকেটের দৌরাত্ম্য, ফলে নষ্ট হচ্ছে মানুষের কর্মঘণ্টা, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সিলেটের পর্যটন ও অর্থনৈতিক খাত। আমাদের সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রাকৃতিক বৈচিত্র্য, ঐতিহাসিক নিদর্শন ও সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ সিলেট পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় গন্তব্য। প্রবাসী অধ্যুষিত এই অঞ্চল রেমিটেন্সের মাধ্যমে দেশের অর্থনীতিতে যেমন ভূমিকা রাখে, তেমনি খনিজ সম্পদেও সমৃদ্ধ। তবুও যুগ যুগ ধরে সিলেটবাসীর বঞ্চনার সবচেয়ে বড় নিদর্শন হয়ে রয়েছে ভঙ্গুর যাতায়াত ব্যবস্থা।
সিলেটের রেলপথ দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জীর্ণ, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ঢাকা চট্টগ্রাম রুটে গত ১২ বছরে নতুন কোনো ট্রেন যুক্ত হয়নি। টিকেটে রয়েছে কালোবাজারের দৌরাত্ম্য। অনলাইনেও পাওয়া যায় না, এখানে আসলেও পাওয়া যায় না। আসলে টিকিটটা যায় কোথায় এটা আমরা জানি না। মানুষের চাহিদা অনুযায়ী বগি সংকটটা আসলে আছে, অনেক আছে বগি সংকট। ইদানিং ইন্ডিয়া আমাদের ডিজি মহোদয় ওনারা গেছে বগি দেওয়ার জন্য, আর ইন্দোনেশিয়ার সাথে চুক্তি হওয়ার সম্ভাবনাই বেশি। কাজ চলতেছে এটা। সড়কপথের অবস্থাও ভয়াবহ। ২০২১ সালে শুরু হওয়া ঢাকা সিলেট মহাসড়কের ৬ লেন প্রকল্পের কাজ এখনও ২০% শেষ হয়নি। ফলে রাজধানীতে যেতে সময় লাগছে অন্তত ৪ গুণ বেশি, ২০ থেকে ২২ ঘন্টা। রেল ও সড়কপথের ভোগান্তির কারণে যারা বিমানে যেতে চান সেখানেও স্বস্তি নেই। বিমান ভাড়া বেড়েছে ৩ গুণেরও বেশি। আকাশপথে যাওয়ার চিন্তাই করতে পারতেছে না, যেখানে ৩-৩.৫ টাকার বিমান টিকিট এখানে ১১,৫০০ ১২,৫০০ টাকা হয়ে গেছে। আমরা চাই বিমানের টিকিটের দাম নিয়মিত যেটা ছিল সেভাবে থাকুক। এমন অবস্থায় দ্রুত যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দাবিতে সোচ্চার হয়েছেন সিলেটবাসী। নামছেন রাস্তায়, করছেন প্রতিবাদ সভা, মানববন্ধন, এমনকি ধর্মঘটও। দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস অবশ্য দিয়েছেন জেলা প্রশাসক। মানুষজন অন্তত এটুকু আশ্বস্ত হওয়া দরকার যে না, কাজটা শুরু হয়েছে এবং এখন কাজ করতে যেটুকু সময় লাগে সেটুকু লাগবে। সুতরাং বিষয়টা এরকম না যে ১৫ দিনের মধ্যে ঢাকা সিলেট হাইওয়ে একদম বানিয়ে দেওয়া সম্ভব। তুনাসিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। গ্রামীণ মানুষের জমি জমার বিরোধ, পারিবারিক কলহ কিংবা ছোটখাটো দ্বন্দ্ব সংঘাত নিষ্পত্তিতে দেশে ২০০৬ সালে চালু হয় গ্রাম আদালত ব্যবস্থা। কিন্তু ২ দশক পেরিয়ে গেলেও গতি পায়নি এর কার্যক্রম। কিশোরগঞ্জের অধিকাংশ ইউনিয়নে এই আদালত নিষ্ক্রিয়। কিশোরগঞ্জ প্রতিনিধি শফিক আদনানের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এই হলো কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের গ্রাম আদালতের চিত্র। সামনে বিশাল ব্যানার থাকলেও নেই এজলাস কক্ষ, বিচারিক কাজে সহায়ক লোকবল। মাঝে মধ্যে ২-১টি সালিশ হয় চেয়ারম্যানের কক্ষে, যা অনেকটাই অনানুষ্ঠানিক। কেবল যশোদল নয়, সদরের কর্সা করিয়াইল ও দানাপাটলি ইউনিয়ন পরিষদে গিয়েও আদালতের কোনো কার্যক্রম চোখে পড়েনি। এজলাসটা যদি থাকে তাহলে মানুষের মাইন্ড সেটআপটা অন্যরকম হবে, ওই পরিষদের গ্রাম আদালত বিষয়ে তাদের মাইন্ড সেটআপটা অন্যরকম হবে। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, নারী নির্যাতন, যৌতুক, খোরপোশ, মোহরানা, পারিবারিক কলহ, মারামারি, জমিজমা সংক্রান্ত বিরোধের মতো অভিযোগ গ্রাম আদালতে নিষ্পত্তি হওয়ার কথা। ইউপি চেয়ারম্যানকে প্রধান করে বিচারিক প্যানেল বিচার কাজ করে থাকেন। ৩ লাখ টাকা পর্যন্ত বিরোধ গ্রাম আদালতে মীমাংসার বিধান রয়েছে। গত বছরের ৫ আগস্টের পর ইউপি চেয়ারম্যানদের অনেকে পলাতক থাকা সহ নানা সীমাবদ্ধতায় গ্রাম আদালত নিষ্ক্রিয় হয়ে পড়েছে। বেশিরভাগই সরকারের নিযুক্ত সরকারি কর্মকর্তারা এখন দায়িত্বে আছে। এই কারণে এই বিচার কার্যক্রমটা ব্যাহত হচ্ছে। স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের সহযোগিতা দিয়ে থাকে ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়ন। গ্রাম আদালত চালু রাখা ইউনিয়ন পরিষদের বাধ্যতামূলক কাজের অংশ। স্থান সংকুলনের অভাব একটা কারণ, আরেকটা কারণ হচ্ছে এই পরবর্তী পরিস্থিতিতে বেশিরভাগ চেয়ারম্যান দেখা যাচ্ছে যে অনুপস্থিত, আর যারা উপস্থিত আছেন তারাও দেখা যাচ্ছে যে এজলাসে বসে বিচার করার চাইতে ওনারা বাড়ি বাড়ি গিয়ে বিচার করাটা বেশি পছন্দ করছেন। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরে আছি, কিছুক্ষণ পর ফিরছি বিরতির পর। এরপর আরো যা থাকছে। আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন চালুর দাবিতে সড়কে শ্রমিক কর্মচারীরা। এবং অতিবৃষ্টিতে মানিকগঞ্জের ফুলক্ষেতে পোকার আক্রমণ। আমন্ত্রণ দেশের খবরে। খেলার খবর। সিরিজ বাঁচানোর লড়াইয়ে চট্টগ্রামের দ্বিতীয় টি-20তে সন্ধ্যায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। টাইগারদের সমর্থন জানাতে স্টেডিয়ামে আসতে শুরু করেছেন সমর্থকরা। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হব আমাদের সহকর্মী জেনিয়া চিশিমের সঙ্গে। জেনিয়া, ঠিক এই মুহূর্তে স্টেডিয়ামের কী অবস্থা, আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। জাকিয়া, এই মুহূর্তে স্টেডিয়ামের অবস্থা হচ্ছে দর্শকরা
ম্যাচ দেখার জন্য মাঠে আসছেন এবং প্রথম ম্যাচের মতোই প্রত্যাশা করা যাচ্ছে যে অনেক দর্শক হবে, কারণ আপনি জানেন যে চট্টগ্রামের যে দর্শকরা রয়েছেন তারা ক্রিকেট প্রেমী এবং বাংলাদেশ ক্রিকেটারদের খেলা দেখার জন্য তারা উৎসবমুখর পরিবেশে এবং খুব উৎসাহ নিয়েই তারা কিন্তু মাঠে প্রবেশ করে থাকেন। গত ম্যাচে আমরা দেখেছি দর্শকরা যখন ঢুকছিল মাঠে তখন কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার ঘটেছিল, কারণ দর্শকদেরকে আসলে তখন খুব দেরি করে আসলে মাঠে প্রবেশ করানো হয়েছে। কিন্তু আজকে আমরা দেখেছি যে অনেক আগে থেকে আসলে গেট থেকে দর্শকদেরকে ঢোকার একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে, সেই কারণে অনেক সুশৃঙ্খলভাবে দর্শকরা মাঠে প্রবেশ করছেন এবং সবার একটাই প্রত্যাশা বাংলাদেশ ম্যাচটা জিতবে। এবং যেহেতু আজকে বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই, প্রথম ম্যাচটা বাংলাদেশ হেরেছে এবং সেভাবে পারফর্ম করতে পারেননি, ব্যাটাররা ভালোভাবে ব্যাট করতে পারেননি এবং আমরা দেখেছি যে পাওয়ার প্লের মধ্যেই আসলে 4টা উইকেট বাংলাদেশ হারিয়েছে গত ম্যাচে। সেই জায়গা থেকে আসলে আজকে ব্যাটারদের কাঁধে অনেক দায়িত্ব থাকবে এবং লিটন কুমার দাসের কথা বলতে হয়, তিনি দীর্ঘদিন চোট কাটিয়ে মাঠে ফিরেছেন এবং প্রথম ম্যাচে তিনি রান পাননি, সে কারণে তার উপর একটা চাপ থাকবে, যেহেতু অধিনায়ক তিনি, তার যে দায়িত্ব সেই দায়িত্বটা আজকে পালন করতে হবে এবং তাকে আজকে রান করতে হবে এবং সামনে থেকে আসলে দলকে নেতৃত্ব দিতে হবে। কারণ আপনি জানেন যে ওয়েস্ট ইন্ডিজ এখন আসলে খুব আত্মবিশ্বাসে রয়েছে এবং এই ম্যাচটায় তারা এগিয়ে থেকেই মাঠে নামছে, সেই কারণে আরও বেশি আত্মবিশ্বাসী থাকবে তারা। তবে বাংলাদেশেরও আত্মবিশ্বাস রয়েছে যে ম্যাচটা তারা জিতবে এবং এই সিরিজে ঘুরে দাঁড়াবে এবং এই ম্যাচটা জিতে সিরিজটা বাঁচিয়ে রেখে পরের ম্যাচটা জিতেও আসলে বাংলাদেশ সিরিজটা জিততে চায়। কারণ আপনি জানেন টানা 4টা সিরিজ বাংলাদেশ জিতেছে টি-20-তে, সেই ধারাবাহিকতা ধরে রাখারও একটা চ্যালেঞ্জ রয়েছে বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের একাদশে পরিবর্তন আসছে, সেটা একটু আগেই আমি আপনাকে বলেছি যে শামীম হোসেনের জায়গায়, শামীম পাটোয়ারির জায়গায় আসলে খেলতে পারেন জাকের আলী এবং বোলিং ইউনিটেও হয়তোবা একটা পরিবর্তন আমরা দেখতে পারি, তাসকিনকে হয়তোবা বিশ্রাম দেওয়া হতে পারে অথবা তানজিম সাকিবকে আসলে বাইরে রাখা হতে পারে, কারণ লাস্টের ওভারে, গত ম্যাচের লাস্টের ওভারে তানজিম সাকিব কিন্তু বেশ খরুচে বোলিং করেছে, সেই জায়গায় আসলে এই জায়গাতেও আমরা একটু চেঞ্জ দেখতে পাই। তবে এখন যে অবস্থা সেটা হচ্ছে দর্শকরা প্রবেশ করছেন এবং দর্শকের ঢল নামবে, সেটাই প্রত্যাশা করা যাচ্ছে। ম্যাচ যেহেতু 6টায় শুরু হবে, টস হলে আসলে আমরা বলতে পারবো বাকি তথ্যগুলো। অবশ্যই জেনিয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম স্টেডিয়াম থেকে আমাদের সঙ্গে জেনিয়া চিসিম সংযুক্ত হয়ে সেখানকার সর্বশেষ খবর আমাদেরকে জানাচ্ছিলেন। যাচ্ছি পরের খবরে। রাজশাহী সিটি কর্পোরেশনের দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে নগর ভবনের সামনে বিক্ষোভ করেছেন। কর্পোরেশনের বিভিন্ন ফটকে তালা লাগিয়ে দিয়েছেন তারা, বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছেন। বিস্তারিত জানিয়েছেন আমাদের সহকর্মী বুলবুল হাবিব। মজুরি বৃদ্ধির দাবিতে রাজশাহী সিটি কর্পোরেশনের দৈনিক মজুরি ভিত্তিক যে শ্রমিকরা রয়েছেন তারা আসলে আন্দোলন করছেন। বেলা 11:30 থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের এই প্রাঙ্গণে তারা অবস্থান নিয়ে এখান থেকে বিক্ষোভ করছেন। তারা বেতন বৃদ্ধির দাবিতে তারা সিটি কর্পোরেশনের যে প্রধান ফটক সেটা বন্ধ করে দিয়েছেন এবং সিটি কর্পোরেশনের নগর ভবনের ভিতরে যে বিদ্যুৎ সরবরাহ সেটাও বন্ধ করে দিয়ে তারা এই বিক্ষোভ, এখন পর্যন্ত তাদের বিক্ষোভটা চলছে। তারা প্রধানত বলছেন যে তাদের বেতন দেওয়া হয় 484 টাকা করে প্রতিদিন দৈনিক মজুরি ভিত্তিতে, কিন্তু সরকার তাদের বেতন বাড়িয়ে 750 টাকা করা হয়েছে, কিন্তু সেটা জুলাই থেকে বাস্তবায়ন করার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত সেই বেতনটা বাস্তবায়ন করেনি। সেই বেতন বাস্তবায়নের দাবিতেই তারা প্রধানত এই সেই আন্দোলনটা করছেন। তো আমরা যদি একটু কথা বলি, আপনারা তো এই যে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন, কোনো কথা কি হয়েছে? এখন কোনো কথা হয়নি, কিন্তু গত আপনার হচ্ছে 2 মাস আগে আমরা একবার আন্দোলনে নেমেছিলাম, তখন আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে তোমাদেরকে আমরা বেতন 15% বা 20% বৃদ্ধি করে দেব। দাবি আমাদের আজকের ভিতরে না মানে তো আমরা সম্মিলিত সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে 30টা ওয়াটের লাইট বন্ধ করে দেব এবং কালকেও আমাদের আন্দোলন চলমান চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত তারা আমাদের দাবি না মানবে এবং নিচে এসে আমাদেরকে বলতে হবে যে কি করছে না করছে সেটা জানাতে হবে। আমরা উপরে কোথাও যাব না। ধন্যবাদ আপনাকে। তো আসলে আমরা শুনছিলাম যে এই যে বেতন বৃদ্ধির দাবিতে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন দাবি না মানা পর্যন্ত চালাইয়ে যাবেন, এমনকি তারা বলছেন। এখান থেকে শ্রমিকরা যে আন্দোলন করছেন তার খবর। রাজশাহী থেকে জানাচ্ছিলেন বুলবুল হাবিব। আরও একটা বিরতির পর ফিরছি, আমাদের সাথে থাকুন। আপনারা দেখছেন দেশের খবর।
গ্যাসের অভাবে প্রায় ৮ মাস ধরে বন্ধ থাকা আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ করে আবার উৎপাদনে ফেরার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শ্রমিক কর্মচারীরা। সকাল 8:30টায় কারখানার সামনে শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। গত 1 মার্চ আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বাকরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। ফলে প্রতিদিন অন্তত 1150 টন ইউরিয়া উৎপাদন ব্যাহত হচ্ছে, যার বাজার মূল্য প্রায় 4.5 কোটি টাকা। অবিলম্বে গ্যাস সরবরাহের মাধ্যমে সার উৎপাদন চালু না করলে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন ইউনিয়নের নেতারা। মানিকগঞ্জে অতিবৃষ্টির কারণে ফুল ক্ষেতে পোকার আক্রমণ বেড়েছে। ঘন ঘন বৃষ্টিতে কীটনাশক ধুয়ে যাওয়ায় তা কার্যকর হচ্ছে না, ফলে ফুল চাষিরা বড় লোকসানের আশঙ্কায় আছেন। উপজেলার ভাকুম, কানাইনগর, খাসেরচর, কাশিমপুর, ফোর্টনগর ও সারাইল সহ বিভিন্ন গ্রামে বেলি, রজনীগন্ধা, জারবেরা এবং দেশি বিদেশি গোলাপ সহ নানা জাতের ফুল বাণিজ্যিকভাবে চাষ করা হয়। এসব ফুল রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। বৃষ্টির পর প্রখর রোদে এখন এই গাছ নষ্ট হয়ে ফুলের ফলনও কমে গেছে। শেষ করব দেশের খবর, তার আগে নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। চট্টগ্রাম বন্দরের চুক্তি চূড়ান্ত হলে সব তথ্য জনগণকে জানানো হবে বললেন নৌ পরিবহন উপদেষ্টা। সিলেট থেকে যুক্তরাজ্যগামী বিমানে বোর্ডিং ব্রিজে ধাক্কা, ভোগান্তিতে যাত্রীরা। কিশোরগঞ্জে নিষ্ক্রিয় গ্রাম আদালতের কার্যক্রম। আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন চালুর দাবিতে সড়কে শ্রমিক কর্মচারীরা। এবং অতিবৃষ্টিতে মানিকগঞ্জে ফুল ক্ষেতে পোকার আক্রমণ। এই ছিল দেশের খবর থেকে সর্বশেষ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।